হুমায়ুন কবির হচ্ছে একটা পাগলা ষাঁড়। পাগলা ষাঁড়। হুমায়ুন কবির প্রথম জীবনে কংগ্রেস করতেন, তার পরবর্তীকালে তৃণমূল থেকে দাঁড়িয়ে তারপরে উপনির্বাচনে পরাজিত হওয়ার পরে তারপরে নির্দল, তারপর সমাজবাদী পার্টি, তারপরে আবার কংগ্রেস হয়ে বিজেপি 2019-এর লোকসভায় মুর্শিদাবাদে বিজেপির প্রার্থী ছিলেন। তারপরে কিছুদিন তার রাজনীতি ছেড়ে চুপচাপ বসে থেকে আবার তৃণমূল। তো এরকম উনি করেছেন। পশ্চিমবঙ্গটা তো ভারতবর্ষের মধ্যে, সেখানে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো নির্দিষ্ট জায়গায় যদি অচলাবস্থা তৈরি হয়, কোনো আইনি সংকট তৈরি হয়, সেখানে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ হোক বা অন্যান্য যে সমস্ত সংস্থা আছে ব্যবস্থা নেওয়া উচিত। যদি পুলিশ না পারে, তবে আমি মনে করি এদেরকে নিয়ে এত ভাবার কোনো কারণ নেই। রাজ্য পুলিশ মনে করলে 10টা মিনিট সময় লাগে এইসব ঘটনা মেটাতে, তারা চাইছে না। বিধানসভার গেট দখল হয়ে গিয়েছে, হরে কৃষ্ণ নাম হলো, সেখানে রামনবমীর স্লোগান উঠলো। এবারে 1 কোটি লোক রাস্তায় নামবে, হিন্দু রাস্তায় নামবে। আগের বার 1000 মিছিল হলো, এবার 2000 হবে। শুভেন্দু অধিকারী বলছেন রামনবমী হাতিয়ার হিন্দুদের। আপনি তো হিন্দু, এই রামনবমীর মিছিল হাতিয়ার হবে পশ্চিমবাংলায়? না দেখুন, আমি হিন্দু, আমিও রামের পূজা করি। তো রামনবমীটা তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, বা এটা আমাদের যারা আমরা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ, রাম আমাদের ঈশ্বর বা দেবতা। তো তার জন্মদিন বা তার রামনবমী আমরা প্রত্যেকেই পালন করতে পারি। সেটার জন্য তো আলাদা করে কোনো রাজনৈতিক দলের সাথে রামের কোনো সম্পর্ক নেই, আমার জানা অন্তত নেই। 1 কোটি মানুষ নামবে, এটা চ্যালেঞ্জ একেবারে। হ্যাঁ, রামনবমীতে প্রচুর মানুষ রাস্তায় নামেন, আগের বছরগুলো নেমেছে, এই বছরও নামবে। 1 কোটি হবে না 50 লাখ হবে না 70 লাখ হবে, সেটা তো পরের বিষয়, সেটা তো বলা যাবে না। এবং রামনবমীতে স্বতঃস্ফূর্ত মানুষই নামেন, দেখেছি বহু মানুষ নামে। রাজনীতির তো কোনো সম্পর্ক নেই। বামফ্রন্টের পক্ষ থেকে যে বক্তব্য আসছে, সুজন চক্রবর্তী পরিষ্কার দোলের দিন বলেছেন যে এই বাংলার মাটি রামনবমীর মাটি নয়, এই রামনবমী আমদানি করছে ধর্মের ভিত্তিতে। কারা? বিজেপি, শুভেন্দু অধিকারী। কোথাও যদি কোনো কর্মসূচির সাথে রাজনৈতিক যোগসাজশ থাকে বা রাজনৈতিক নেতারা যুক্ত থাকে, সেটা আলাদা বিষয়। আমি তো বলছি রামনবমীর সাথে বিজেপির সরাসরি কোনো সম্পর্ক নেই বা কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। এটা একটা উৎসব, যেমন হচ্ছে আপনার দোল উৎসব, দুর্গাপুজো, সেরকম। এর কোথাও যদি আয়োজক বিজেপির নেতারা থাকে, সেটা অবশ্যই রাজনৈতিক কর্মসূচি হবে বা যে কোনো। তৃণমূল তো রামনবমী করছে, তৃণমূল তো গতবার বহু রামনবমীর অনুষ্ঠান করেছে, বহু জায়গায় করেছে, এবারও করবে তারা নিশ্চয়ই। কোথাও যদি তৃণমূলের বিধায়ক, তৃণমূলের সাংসদ, তৃণমূলের চেয়ারম্যান, কাউন্সিলররা বা তৃণমূলের নেতারা কোনো রামনবমীর কোনো মিছিলের উদ্যোগ, তাহলে বলতে হবে সেটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে সেখানে। যেখানে সাধারণ মানুষ হাঁটবে, কোনো রাজনৈতিক নেতা থাকবে না কোনো দলে, সেটা সামাজিক অনুষ্ঠান। পার্থক্য আছে দুটো। শুভেন্দু অধিকারী তো রাজনৈতিক বিজেপির নেতা, তিনি বলছেন মঞ্চ থেকে। হ্যাঁ, তিনি তার মতো একটা কথা বলেছেন। এখন শুধুমাত্র রামনবমী কেন, আজকের দিনে দাঁড়িয়ে বহু দুর্গাপুজো, বহু কালী পুজো, বহু ক্লাব, সবই তো তৃণমূল নেতাদের দখলে। এরকম বহু পুজো আছে যেখানে হচ্ছে দুর্গা ঠাকুরের পুজো, মানে দুর্গা পুজো, সেখানে দুর্গা পুজো কম হয়, নেতাদের পুজো বেশি হচ্ছে। সবাই বলে অমুক নেতার পুজো, তমুক নেতার পুজো, এরকম ভাবে নাম বলে। অমুক নেতার কালী পুজো, তমুক নেতার সরস্বতী পুজো, তমুক নেতার গণেশ পুজো। এই তো নেতাদের পুজো বেশি হচ্ছে তৃণমূলের এইসব নেতাদের। এবং সমস্ত ক্লাব, সমস্ত পুজো কমিটি তো ওদের দখলে, তৃণমূলদেরই তো দখলে, অন্য কোনো পার্টির তো দখলে নেই। তৃণমূলের প্রসঙ্গ যদি আসে, আমি বিধানসভাটা কিসের জন্য, এই হুমায়ুন কবির পাল্টা একটা বলবেন, শুভেন্দু অধিকারী তার পাল্টা আর একটা বলবেন, এই করার জন্য বিধানসভায় তো আইন প্রণয়ন হবে এবং নীতি নির্ধারণ হবে, সেই জায়গায় বিধানসভায় হুমায়ুন কবির হচ্ছে একটা পাগলা ষাঁড়। হুমায়ুন কবির প্রথম জীবনে কংগ্রেস করতেন, তার পরবর্তীকালে তৃণমূল থেকে দাঁড়িয়ে তারপরে উপনির্বাচনে পরাজিত হওয়ার পরে তারপরে নির্দল, তারপর সমাজবাদী পার্টি, তারপরে আবার কংগ্রেস হয়ে বিজেপি 2019-এর লোকসভায় মুর্শিদাবাদে বিজেপির প্রার্থী ছিলেন। তারপরে কিছুদিন তার রাজনীতি ছেড়ে চুপচাপ বসে থেকে আবার তৃণমূল। তো এরকম উনি করেছেন। ওনার হনুমান যেমন এডাল থেকে ওডাল, ওডাল থেকে এডাল যাতায়াত করে, উনি এ দল থেকে ও দল, ও দল থেকে এ দল যান। ওনার কাছে রাজনৈতিক দলগুলো কিরকম জানেন? একই ফ্ল্যাটের দুটো তিনটে ঘর, যেমন এই দরজা থেকে ও দরজা যখন খুশি তখন দেওয়া যায়, একই ফ্ল্যাটের বিভিন্ন দরজা। ওনার কাছে রাজনৈতিক দল হচ্ছে তাই, যখন খুশি যে কোনো দলে চলে যায়, কোন নীতি আদর্শ বোধ নেই। বলছেন হিন্দুরা ভোটের দিন ঘুমিয়ে থাকে, একেবারে ঝিমিয়ে থাকে, আর আমাদের ছেলেপেলেরা মুড়ি ঘুগনি খেয়ে ভোট করে। দেখুন, এই হুমায়ুন কবির হচ্ছে পরিষ্কার ভাষায় বলতে গেলে সাম্প্রদায়িক উত্তেজনা বাংলায় সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে।
এবং সেটা আজকে থেকে না অনেক দিন ধরেই চালাচ্ছে, বিগত 1-1.5 বছর ধরে তো খুব ভালোভাবে চালাচ্ছে। এবং বিগত 2024-এর লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীকে হারানোর মূল কারিগর ছিল হুমায়ুন কবির। ধর্মের উস্কানি তুলে সেখানে তৃণমূল প্রার্থীকে উনি জিতিয়েছেন। এবং এই কথাটা আমি বলছি না, এই কথা উনি নিজে স্বীকার করেছে। সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছে যে আমি এইভাবে হারিয়েছি, সাম্প্রদায়িকতার তাস খেলে হারিয়েছি, নিজে বলেছেন, অন্য কেউ বলছে না। তো এইরকম একটা লোক, যে লোকটার রাজনীতিটাই দাঁড়িয়ে রয়েছে সাম্প্রদায়িকতার উপরে, এবার পাগল আছে, ওর কোনো ঠিক নেই। আজকে এইসব কথা বলছো তো কালকে আবার বিজেপিতে যোগ দিতে পারে, কালকে আবার সমাজবাদী পার্টির দলে যোগ দিতে পারে, অন্য কোনো দলে যেতে পারে, কি সেখানকার কথা বলবে। ওর কোনো মানে এই সমস্ত কি জানেন, এগুলো রাজনৈতিক লোক না। আমাদের পশ্চিমবঙ্গবাসীর দুর্ভাগ্য, হুমায়ুন কবিরের মতো একটা মানে এরা মস্তান বা একটা পাগল, এই ধরনের পাগল ছাগলরা বিধানসভায় প্রবেশ করে ফেলেছে, লজ্জার ব্যাপার। এফআইআর হলো সুমন রায়চৌধুরী আপনাদের তরফ থেকে যে একেবারে চ্যাংদোলা ইস্যুতে এফআইআর থানায় থানায় করার, সুমন রায়চৌধুরী নিজে এফআইআর করলেন, তাহলে কংগ্রেস শুভেন্দু অধিকারী কে বলছেন যে এই সাম্প্রদায়িকতার বীজ বপন করছেন তিনি, তাই তো এফআইআর। মানে সেটা তো একটা কর্মসূচি, সাম্প্রদায়িকতা নিয়ে কেউ বললে এফআইআর হতেই পারে, কিন্তু এই ইয়ের বেলায় হলো না। আমি বলছি যে একেবারে হুমায়ুন কবির যখন 30% ভাসিয়ে দেবো, কেটে দেবো, তখন কিন্তু এটা মুর্শিদাবাদের স্থানীয় নেতৃত্ব। হুমায়ুন কবির অত বড় কোনো ফিগার না। দেখুন, হুমায়ুন কবির এসব ভুলভাল কথাবার্তা বলে, আপনার সাংবাদিকরা ফুটেজ দেন। হুমায়ুন কবিরকে কে চেনে? সারা রাজ্যের মানুষ। হুমায়ুন কবির মুর্শিদাবাদে রাজনীতি করে, এমএলএ ছিল, 5-7 বার দল বদল করা হয়ে গেছে। হুমায়ুন কবিরকে নিয়ে এত আলোচনা করার কোনো জায়গা নেই। পাগলা সারকে নিয়ে কেন আলোচনা করবো? আলোচনা তো বিষয়, এসএসসির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে ছত্রে ছত্রে প্রমাণিত এক শ্রেণী। আমি বলছি কালীঘাটের কাকুকে নিয়েও তো কোনোদিন আলোচনার বিষয় হতো না যদি তার কণ্ঠ এত বিখ্যাত না হতো। এই যে আজকে পার্থ চ্যাটার্জির জামাই, তিনি যে রাজসাক্ষী হবেন, তারপরে যদি আবার ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ে, আমি বলছি কালীঘাটের কাকু কি খুব আলোচনার বিষয় ছিল, কিন্তু তার কণ্ঠ কিন্তু বিখ্যাত হয়েছিল, আজকে যেমন জামাই বিখ্যাত। কালীঘাটের কাকু তো আলোচনার বিষয় হয়ে গেছেন কালীঘাটের কাকুর মালিকের জন্য, কারণ তিনি বলেছেন তার মালিকের কাছে কেউ যেতে পারে না, কেউ ফোন করলে তার মালিককে পায় না, তার মালিকের সাথে কেউ দেখা করতে পারে না, মানে ওনার মালিক ধরাছোঁয়ার বাইরে, ঠিক আছে। সেটা এবার ওনার মালিকের জন্য, মালিকের যিনি চাকর কালীঘাটের কাকু, তার নাম উঠে আসছে। জামাই প্রসঙ্গে কি বলবে? ঝুলি থেকে বিড়াল বেরোতে পারে? একদমই। এখন জামাই দেখছে জামাইয়ের শ্বশুর পার্থ চ্যাটার্জি, সে তার অনেক টাকা পয়সা অর্পিতাকে দিয়েছে, আরো তার বান্ধবীদের দিয়েছে, এগুলো নিয়ে তাদের পরিবারের মধ্যে গন্ডগোল থাকতে পারে, মেয়ের সাথে গন্ডগোল হতে পারে। মেয়ে দেখছে বাবা বুড়ো বয়সে এদিক ওদিকে বান্ধবী পাতিয়ে বেড়াচ্ছে, প্রেমিকা পাতিয়ে বেড়াচ্ছে, প্রেমিকাদের নিয়ে ফুর্তি ফাট্টা করছে, এদিক ওদিক বাড়ি করছে, অপাস অপাক সব বাড়ি তৈরি করেছে, সেগুলো নিয়ে গন্ডগোল থাকতে পারে মেয়ে জামাইয়ের সাথে শ্বশুরে। এখন সেখানে যে অনেক জায়গায় শুনতে পাচ্ছি নাকি জামাই রাজ সাক্ষী হবে, হলে তাহলে বিরাট বড় ঝুলি থেকে বিড়াল বেরিয়ে আসবে। দেখা যাক সেখানে মালিক অব্দি পৌঁছতে পারে কিনা। মালিক অব্দি আমার আপনার পৌঁছানোর দরকার নেই, ডিসিবিআই পৌঁছতে পারলেই যথেষ্ট। বেশ, আমি যাদবপুরের প্রসঙ্গে যাব। একদম টান টান উত্তেজনা যাদবপুরে, ছাত্র সমাজ পথে নেমে পড়েছে। এবার যাদবপুরে আইনি শাসনটা কোথায়? পুলিশ ঢুকতে পারবে না, বিষয়টা একেবারে কোলাপস করে আনা হয়েছে। এবার যে পোস্টারগুলো করা হয়েছে, হরিশ সালভের ইন্টারভিউ থেকে প্রমাণিত হচ্ছে না, তিনি দাবি করছেন, এনআইএ দাবি করছেন এবং বলছেন মিলিটারি দরকার। এই ধরনের যাদবপুর কি বেয়াদবপুর হয়ে গেল? সেই কারণে সোজা করতে মিলিটারির প্রয়োজন হয়েছে। এটা হরিশ সালভের বক্তব্য। তিনি আশঙ্কা করছেন এবং তিনি এই কথাও বলেছেন যে কংগ্রেসের স্টাইলে মমতা ব্যানার্জি ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে রেখেছে ঠিক যাদবপুরে। কি বলবো? হরিশ সালভে একজন বড় আইনজীবী, তিনি তার রাজনৈতিক অবস্থান থেকে একটা কথা বলেছেন, তো সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। কিন্তু আমি যেটা মনে করি, দেখুন, যে কোনো কলেজ ক্যাম্পাসে ছাত্র ভোট হওয়া উচিত। আজকে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন 8-10 বছর কোনো ছাত্র ভোট হয় না। এর ফলে কি হচ্ছে, ছাত্ররা তাদের রাজনৈতিক অধিকার হারাচ্ছে। একটা ছাত্র রাজনীতি করার অধিকারটা কিন্তু ভারতবর্ষের সংবিধান দিয়েছে, তার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। ছাত্রছাত্রীরা সেখানে প্রাথমিকভাবে বলতে গেছিলেন তাদের শিক্ষামন্ত্রীকে যে আমাদের কলেজ ক্যাম্পাসে একটা বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা নির্বাচন হোক, যেটা তাদের সাংবিধানিক অধিকার, তাদের সংবিধান সে ক্ষমতা দিয়েছে। আজাদ কাশ্মীর। এবং সেখানে তারা, আমি বলছি সে প্রসঙ্গটা আসছি, সেখানে সেটা হলো না। পরবর্তীকালে দেখা যাচ্ছে সেখানে এমন কিছু ঘটনা বা এমন কিছু দু একটা স্লোগান উঠেছে যেগুলো দেশদ্রোহিতার সমান স্লোগান। এবং দেখুন এখানে সেই সংখ্যাটা কতজন ছাত্রছাত্রী সেটা তো আপনাদের দেখতে হবে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সারা পৃথিবী, সারা ভারতবর্ষের গর্ব।
আমরা গর্ব করে বলতে পারি আমাদের একটা যাদবপুর আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় 10,000-এর উপরে ছাত্রছাত্রী সমস্ত ক্যাম্পাস মিলিয়ে পড়াশোনা করে। খুব একটা আমার কাছে যদি একদম পারফেক্ট সংখ্যাটা নেই, কিন্তু এরকমই কিছু একটা হবে। সেখানে দাঁড়িয়ে যদি এই 20 জন নকশালপন্থী হয়, মাওবাদীপন্থী হয়, 25 জন হয়, তারপরে সারা ইউনিভার্সিটির সব ছাত্রছাত্রী তো খারাপ না, এটা তো বলা যায় না। সেই 20-25 জনকে ট্যাকেল করার দায়িত্বটা কার ছিল? দায়িত্ব ছিল রাজ্য সরকারের। কিন্তু ঢিল ছোড়া দূরত্বে থানা, থানা তো নির্বাক থাকে রাজ্যের পুলিশ দপ্তরে। আইবি বলে একটা দপ্তর আছে রাজ্য সরকারের, সে আইবি দপ্তর কি কাজ করেছে? এই 20-25 জন তারা যদি দেশদ্রোহিতামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, কোনো দেশদ্রোহীমূলক স্লোগান দেয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কেন স্টেপ নেওয়া যায়নি? কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়নি? এ তো দায় দায়িত্ব পুলিশকে নিতে হবে। হ্যাঁ, পুলিশ দেখুন ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে সাধারণত যায় না, এটা একটা নৈতিকতার প্রশ্ন। যেতে পারবে না এরকম তো কোনো আইনত ব্যাখ্যা নেই। এবার সেখানে ক্যাম্পাসের মধ্যে না যেতে পারুক, আমি ধরেছি ক্যাম্পাসের বাইরে তো নিশ্চয়ই ছাত্রছাত্রীরা আসে, সারাদিন তো ইউনিভার্সিটির মধ্যে কেউ বসে থাকেনি। তাহলে যখন আসে তখন ব্যবস্থা নিতে পারে বা তাদের ডেকে জেরা করতে পারে। পুলিশ এবং প্রশাসনের এখানে ভূমিকা নেওয়া উচিত, নেয়নি। আজকে তার ফলে কি হচ্ছে, এই 10 জন, 15 জন, 20 জন, এই 20-25 জনের বেশি সংখ্যাটা হবে না। যেই নকশালপন্থী বা মাওবাদী পন্থীদের আপনারা কথা বলছেন, যারা এই কাশ্মীরের প্রসঙ্গ তুলেছে ওখানে, এবং আরো বিভিন্ন প্রসঙ্গ তুলেছে যেগুলো আমাদের দেশ বিরোধী কথাবার্তা, সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা 10 জন, 15 জন, 20 জন, 25 জন। তার জন্য 10,000 ছাত্রছাত্রীর বদনাম হচ্ছে, যাদবপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠানের বদনাম হচ্ছে। আর সেখানে যখন দেখছি সাংবাদিকরা যাচ্ছেন প্রশ্ন করতে, রেজিস্টার তার লোকজন দিয়ে সাংবাদিকদের মারতে মারতে বের করে দিচ্ছে, তাহলে তো এই তো যারা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাহলে তারাই চাইছে এগুলো চলুক। একটা স্লোগান তারা লিখেছে, বিতর্কিত স্লোগান, সেটা কেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মুছে দেয়নি? মুছতে কতক্ষণ লাগে? তারা লিখেছে 5 মিনিটের মধ্যে মুছে দেওয়া যেত ইচ্ছে থাকলে, মুছে নিইটা কেন? এগুলো প্রশ্ন। ওই 20 জন ছাত্রছাত্রীকে সামনে রেখে কারা অস্থিরতা ওখানে তৈরি করছে? স্বামী হরিসালভের কথাটা একেবারে ফেলে দিলে হবে না। কংগ্রেস কি তাহলে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করতো? না না, কংগ্রেস কিছু করতো না। এগুলো উনি ওনার রাজনৈতিক বক্তব্য একটা রেখেছেন। উনি ওনার যে দলীয় মতাদর্শ বা ওনার রাজনৈতিক মতাদর্শ, সেখান থেকে উনি কংগ্রেসের বিরোধিতা করেছেন, ওরা ওনার বক্তব্য রেখেছেন, সেটা বক্তব্য। আমার এটা জানা আছে 70-এর দশকে যখন নকশালদের উপদ্রবে তৎকালীন সময়ে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল, সেখানে তো কংগ্রেসের দলীয় সংগঠন এবং তৎকালীন কংগ্রেসের সরকার তারাই ভূমিকা নিয়েছিল নকশালদের দমন করতে। এটা ইতিহাস। এখন আমি জানি না হরিশ সালভে সাহেব তিনি বড় আইনজীবী, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস উনি সব নাই জানতে পারে, জানা কোনো মানুষের পক্ষে সম্ভব না। হতে পারে ওনার হয়তো ওটা জানা নেই, অধ্যায়টা জেনে নেওয়া উচিত। মনে হয় এই মাও যাদের বলা হচ্ছে, যাদের একেবারে বলা হচ্ছে যে দুষ্টু ছেলে, সেই তাদের সঙ্গে বামেদের খুব ভালো যোগসূত্র রয়েছে। কেননা বামেরা প্রশ্ন করলেই তাদের আটকানোর চেষ্টা করছে, আড়াল করবার চেষ্টা করছে। এটা কতটা গুরুত্ব? কে কাকে আড়াল করবে, কে কাকে দেখাবে, সেটা পরের বিষয়। সব বাম তো এক করে দিলে হবে না। এখন সিপিআইএম আর নকশাল তো এক না। সুজন চক্রবর্তী আর মোহাম্মদ সেলিম আলাদা। সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম তারা সিপিএম পার্টির সদস্য, কিন্তু আপনি যদি এখন মাওবাদী আর সিপিএম কে এক করেন তাহলে তো সেটা এক না। নকশাল তো এক না, এরা আলাদা সংগঠন। বাম সিপিএম একটা জিনিস, বাম ফ্রন্ট আর জিনিস, আর বাম ফ্রন্টের বাইরে বহু বামপন্থী বা অতি বাম শক্তি আছে, যেমন এসইউসিআই আছে। তো সমস্ত বামেদের দায়িত্ব তো আর ওইভাবে আসে না সিপিএম এর ওপরে, এটা আমার জানা। সিপিআইএমএল দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গেও কিন্তু না, সিপিআইএম তো একটা রাজনৈতিক দল, তারা লড়াই করে, তাদের তো বিধায়ক আছে বহু জায়গায়, ভারতবর্ষের বিধায়ক আছে, সাংসদ আছে কি নেই মনে পড়ছে না যদি ব্যাপারটা, কিন্তু বিধায়ক আছে, বিহারে তারা শক্তিশালী। রাজনৈতিক দলের ভূমিকা আলাদা, কিন্তু মাওবাদ তো কোনো মাওবাদী যারা কার্যক্রম রাজনৈতিক দল না। বেশ, আমি একেবারে জানতে চাইবো শেষ ভাগে যে যাদবপুর ইউনিভার্সিটির যে উত্তাল পরিস্থিতি, সেই পরিস্থিতি কি দিয়ে মিটবে? মিলিটারি, পুলিশ, নাকি রাজ্য প্রশাসনকে আরো সক্রিয় হতে হবে? রাজ্য প্রশাসন এবং পুলিশ যথেষ্ট আমি মনে করি এক্ষেত্রে, যদি তারা চেষ্টা করে। চেষ্টা না করলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আরো কেন্দ্রীয় যে সমস্ত এজেন্সির সাথে ব্যবহার করতে হবে। 10টা 15টা 20টা ছাত্রছাত্রী তাদের ডেকে কথা বলে বিষয়টা মেটানো যায়, যে তারা যে ভাবনা চিন্তা করছে এটা ভুল ভাবনা চিন্তা 1 নম্বর। না হলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায় তারা যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকে।
এটা তো রাজ্য পুলিশই করতে পারে, সামান্য ব্যাপার। ইউনিভার্সিটি চত্বরে কান পাতলে মানুষের কাছে বাসওয়ালা অটোওয়ালা তারা পরিষ্কার করে বলছে, মিডিয়াতে দেখাও যাচ্ছে, তাদের অতিষ্ঠ হয়ে যাচ্ছে তারা, কারণ ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নিতে হচ্ছে, মিটিং মিছিলের যন্ত্রণায় তাদের রুটি রোজগারে টান পড়ছে, এও তো চিত্র উঠে আসছে। সেটাই তো বলছি, এই বিষয়গুলোকে বন্ধ করা এমন কোনো ব্যাপার না, সেটা স্থানীয় পুলিশ প্রশাসনই পারে। থানা তো কিন্তু স্টুডেন্টদেরই হেল্প। তারা যদি না চায়, তারা যদি সাহায্য করে, সেক্ষেত্রে কেন্দ্রকেও দায়িত্ব নিতে হবে। কারণ একটা মানুষ আজকে সে বিজেপির সমর্থক হতে পারে, না হতে পারে, তারও তো সরকারটা, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীরা তো তারও প্রধানমন্ত্রী, আপনারও প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী। যে মানুষটা ভোট দেয় না বিজেপিকে, তারও কেন্দ্রীয় সরকার এটা। এবং পশ্চিমবঙ্গটা তো ভারতবর্ষের মধ্যে, সেখানে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো নির্দিষ্ট জায়গায় যদি অচলাবস্থা তৈরি হয়, কোনো আইনি সংকট তৈরি হয়, সেখানে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ হোক বা অন্যান্য যে সমস্ত সংস্থা আছে তাদের ব্যবস্থা নেওয়া উচিত। যদি পুলিশ না পারে, তাহলে আমি মনে করি এদেরকে নিয়ে এত ভাবার কোনো কারণ নেই। রাজ্য পুলিশ মনে করলে 10টা মিনিট সময় লাগে এইসব ঘটনা মেটাতে, তারা চাইছে না। এবার এমনও হতে পারে হয়তো তৃণমূলের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে, ফান্ডিং হয়তো তৃণমূল পার্টির থেকেই হচ্ছে, তারাই চাইছে এই ঘটনাগুলো ঘটুক, তাই জন্য কিছু করা হচ্ছে না।